নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজরুম লাইভ নিয়ে আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতারি ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। এসএসসি চাকরি প্রার্থীদের সমস্যা মেটাতে আসরে তৃণমূল আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি 100% চেষ্টা করবেন যাতে ফার্স্ট এসএলএসটি 2016 সালে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান। শিক্ষক নিয়োগে দুর্নীতি ঘিরে শোরগোল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। আলোচনার কেন্দ্রে টাকার পাহাড়। রাশি রাশি সোনা আর অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া এই চাকরি প্রার্থীরা, এদের ভবিষ্যৎ কি হবে? এই সমস্যা মেটাতে আসরে তৃণমূল। শুক্রবার 502 দিনে পড়ল এসএলএসটি আন্দোলনকারীদের অবস্থান। এদিনে ক্যামাক স্ট্রিটের অফিসে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন সমস্যার সমাধানের। উনি 100% চেষ্টা করবেন যাতে ফার্স্ট এসএলএসটি 2016 সালে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান, একজনও বঞ্চিত না হন। এ ব্যাপারে সদর্থক ভূমিকা উনি গ্রহণ করবেন। আমরা বৈঠকে অবশ্যই খুশি। এদিনের বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আমরা নেক্সট মিটিংয়ে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসবো। সেই আলোচনা 8ই আগস্ট হবে। শিক্ষামন্ত্রী এবং সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। বৈঠক হলো, আশ্বাস মিলল, আর আন্দোলন এই মুহূর্তে কোনো কথা হয়নি। বৃহস্পতিবার আন্দোলনকারী চাকরি প্রার্থীদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক। তাদের দাবি দাওয়া শোনার আশ্বাস দেন। সেই মতো শুক্রবারের বৈঠক। এদিকে এই বৈঠকের পরেই আন্দোলনকারী অন্য চাকরি প্রার্থীরা ভিড় জমান অভিষেকের অফিসের বাইরে। নিউজ 18 বাংলা। আর এই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রথম কথা হচ্ছে যে যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগপত্র পেয়েছেন তাদের যতক্ষণ না বহিষ্কার করা হচ্ছে ততক্ষণ কোথায় নিয়োগ করবেন? পদ কোথায়? মেধাভিত্তিক নিয়োগ করতে গেলে মেধার বাইরে যারা নিযুক্ত হয়েছেন তাদের তাড়াতে হবে। সে ক্ষমতাটা আছে নাকি? 18,000 চাকরি কোথায় বাধা আছে? এবং 18,000 চাকরির যে বিশ্লেষণ তারা দিয়েছেন আমি আদালতে দেখিয়ে দেবো এর মধ্যে কত গোজামিল আছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তারা বলেছিলেন যে আমাদের 32,000 পদ খালি আছে। সেখানে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য ছিল যে আমরা পদ খালি থাকলে নিয়োগ করতে হবে, এই কথা কোথায় আইনে আছে? এই কয়েকদিন আগে এই মামলা সুপ্রিম কোর্টে হলো। সুতরাং এই সমস্ত ধাপ্পা দিয়ে এই ছেলেগুলোকে আবার প্রতারিত করছেন। প্রতারকদের চরিত্র তো একদিনে পাল্টে যায় না। পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে আর তৃণমূল করলে যে চাকরি পাওয়া যায়, আজকের এই মিটিংটা তার আরেকটা প্রমাণ। হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন, ইডি সিবিআইর ইনভেস্টিগেশন চলাকালীন এই ধরনের প্রভাবশালী সাংসদ যিনি মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়, তার এইভাবে বসা, এটা সরাসরি হাইকোর্টের কাজে এবং তদন্তের কাজে হস্তক্ষেপ বলে মনে করি। বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের সাথে অন্য সরকারের একটা মৌলিক পার্থক্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মেধার ভিত্তিতে যাতে একজনও প্রতারিত না হন তার জন্য ক্যাবিনেট করে নতুন পদ সৃষ্টি করেন এবং তিনি মেধা সচেষ্ট থাকেন যাতে সবাই চাকরি পায়। একটা সমস্যার সমাধান করার জন্য সবসময় তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় মেধার দিক থেকে এগিয়ে যায়। এটাই ওদের গাত্রদাহের কারণ এবং এটাই তৃণমূল কংগ্রেসের স্বতন্ত্রতা। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে আজ বৈঠক করলেন, অন্যদিকে ফের এক চাকরি বিক্রেতার খোঁজ। নিয়োগ দুর্নীতিতে আরো এক রঞ্জনের হদিশ। ফের এক চাকরি বিক্রেতার খোঁজ। নিয়োগ দুর্নীতিতে আরো এক রঞ্জনের হদিশ। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। একদিকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন, অন্যদিকে যে খবর পাওয়া যাচ্ছে আরো এক চাকরি বিক্রেতার খোঁজ। নিয়োগ দুর্নীতিতে আরো এক রঞ্জনের হদিশ। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
ফের এক চাকরি বিক্রেতার খোঁজ, নিয়োগ দুর্নীতিতে আরো এক রঞ্জনের হদিশ। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকা দিতে না পারলেও সোনা নিতেন বলেও অভিযোগ সামনে আসছে। অর্থাৎ যেখানে একদিকে বৈঠক হচ্ছে চাকরি প্রার্থী, যারা আন্দোলনকারী চাকরি প্রার্থী তাদের সঙ্গে, তারপর এরকম আরো একজন চাকরি বিক্রেতার খোঁজ যার বিরুদ্ধেও টাকা নেবার অভিযোগ রয়েছে, এবং তার পাশাপাশি টাকা না দিলে তিনি সোনাও নিতেন বলে অভিযোগ। এদিকে গ্রেফতারের 6 দিন পার, পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এবার ষড়যন্ত্রের তত্ত্ব। পার্থর দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। গত শুক্রবার ভোরে তার বাড়িতে পৌঁছয় ইডি। শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর সপ্তাহখানেকের মাথায় পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার দাবি করলেন তিনি ষড়যন্ত্রের শিকার। আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। হেভিওয়েট রাজনীতিক, প্রভাবশালী মন্ত্রী, তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার 50 কোটি টাকা, নামে বেনামে অসংখ্য সম্পত্তি। তুমুল বিতর্কের মুখে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তৃণমূলের 5টি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থকে, সাসপেন্ড করা হয়েছে তৃণমূল থেকে। এর পরের দিনই পার্থর মুখে ষড়যন্ত্রের তথ্য। আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। পার্থবাবু কার চক্রান্তে কথা বলছেন? তার দায়িত্ব লোকের সামনে নিয়ে আসা। উনি একজন সাধারণ মানুষ নন, এখন বলছেন ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কে চক্রান্ত করছে, সেটাও মানুষের জানার দরকার আছে। সত্যি সত্যি তদন্ত বন্ধন হয়ে চলতে থাকে, অনেক এরকম রাঘব বোয়াল ধরা পড়বেন। প্রথম সুযোগেই তিনি সেটা বলবেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমি নির্দোষ। 3-4 দিন মিডিয়ার কাছ থেকে প্রচুর সুযোগ পেয়েও যিনি বলেননি তিনি এখন বলছেন। আদালতে তার পূর্ণ অধিকার রয়েছে, পূর্ণ সুযোগ রয়েছে। দলের সব পদ খুইয়েছেন, তৃণমূল থেকে সাসপেন্ড তৃণমূলের মহাসচিব। জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময়ও ষড়যন্ত্রের তথ্য নিয়ে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলা ষড়যন্ত্র করছে তা জানতে পারবো, জেলা ষড়যন্ত্র করছে তা জানতে পারবো। অনেকেরই প্রশ্ন, তারা বলতে কাদের কথা বলতে চাইছেন পার্থ? তারা কি রাজনৈতিক নেতা? তারা কি প্রভাবশালী? তারা জানবেনই বা কিভাবে? তবে কি তাদের নাম ইডির কাছে বলেছেন পার্থ? এবার কি ইডির নজরে তারাও? পার্থর মন্তব্যে এরকম নানা প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। এদিকে আজ ফের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল টেস্ট করানোর জন্য পার্থ এবং অর্পিতাকে। আর জোকা ইএসআই হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়। এটা কি মানসিকভাবে ভেঙে পড়ার ইঙ্গিত, নাকি পুরোটাই এখন নাটক? এ নিয়েও শুরু হয়েছে নানান কথা। অর্পিতা কি বলবে? অর্পিতা মুখোপাধ্যায় ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। কোটি কোটি টাকার সম্পত্তি, ফ্ল্যাটে ফ্ল্যাটে টাকার পাহাড়, রাশি রাশি সোনা, বিপুল প্রভাব, প্রবল দাপট, গ্ল্যামারে মোড়া জীবন। প্রায় ঝড় তুলতেন রিলে।
হঠাৎই ছন্দপতন। শুক্রবার অর্পিতা ভেঙে পড়লেন কান্নায় জোকা ইএসআই হাসপাতালের বাইরে। হাসপাতালে ঢোকার সময় হাউ হাউ করে কান্না। হাসপাতাল থেকে বেরোনোর সময়ও কান্না। অর্পিতা, অর্পিতা কি বলবে? ফাইভ স্টার লাইফ থেকে একটা জেলের লাইফ, এটা মেনে নেওয়া ওদের পক্ষে খুবই কষ্ট। অ্যাজ এ সাইকোলজিস্ট, অ্যাজ এ ক্রিমিনাল সাইকোলজিস্ট আই বিলিভ এগুলো সব নাটক, এবং সে বুঝতে পেরে গেছে তার আর বাঁচার কোনো রাস্তা নেই। এই যে কান্না, এই যে ভেঙে পড়া, এই যে নাটকে করে যাওয়া, এসব নাটকেরই অঙ্গ। প্রকাশ্যে কাঁদছেন, ইডির জেরার মুখেও কি কাঁদছেন অর্পিতা? যা সত্যি সত্যি ঘটেছে তা কি সবই বলছেন তদন্তকারীদের? কোনো প্রভাবশালীর নাম কি বলছেন বার্থঘনিষ্ঠ অর্পিতা? এসবের জবাব দিতে পারবে ইডি। নিউজ 18 বাংলা। টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসন, এখানেই প্রথমে টাকার পাহাড়, এবার বিলাসবহুল গাড়ি। এই আবাসন থেকে উধাও অর্পিতার বিলাসবহুল গাড়ি। 3টি গাড়ি এবং একটি বাইক হঠাৎ করেই উধাও। এর মধ্যে 2টি গাড়ি পার্থঘনিষ্ঠ অর্পিতার নামে। আর এই সব গাড়িতে করেই কি নথি লোপাট করা হয়েছে, খতিয়ে দেখছে ইডি। কোথাও ঝাঁ চকচকে অনুষ্ঠান বাড়ি, কোথাও আবাসন, কোথাও আবার নেল আর্টের পার্লার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। একের পর এক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। এবার ইডির নজরে অর্পিতার লাক্সারি গাড়ি। অর্পিতার টালিগঞ্জের যে ফ্ল্যাট থেকে 22 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখান থেকেই উধাও অর্পিতার লাক্সারি কার। ইডি সূত্রে খবর, অর্পিতা ডায়মন্ড সিটি আবাসন থেকে উধাও 3টি বিলাসবহুল গাড়ি ও একটি মোটর বাইক। অডি, হন্ডা সিটি, মার্সিডিজ বেঞ্জ। খোঁজ নেই হন্ডার একটি মোটর বাইকেরও। অডি ও হন্ডা সিটি গাড়িটি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। মার্সিডিজ বেঞ্জটি শ্রীরাম হাইটস প্রাইভেট লিমিটেডের নামে। নিয়োগ দুর্নীতিতে যখন একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়, গুরুত্বপূর্ণ সব নথি, তখন বুধবার রাতে পার্থর বারুইপুরের বাগান বাড়িতে চুরির অভিযোগ ওঠে। এতে অনেকেরই প্রশ্ন, গভীর রাতে বারুইপুরের বাগান বাড়িতে দুষ্কৃতী হানা কি আদৌ চুরি, নাকি সরানো হয়েছে কোনো নথি? এই রহস্যের সমাধান হওয়ার আগেই এবার অর্পিতার আবাসন থেকে 3টি বিলাসবহুল গাড়ি এবং একটি বাইক উধাও। এ নিয়েও অনেকের মনে সন্দেহ। ইডিও খতিয়ে দেখছে, নথি লোপাট করতেই কি গাড়ি চুরি? এর আগে রোজভ্যালি কাণ্ডে একের পর এক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর ছিল দামি গাড়ির শখ। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বিলাসবহুল গাড়ি। টালিগঞ্জের আবাসন থেকে যেগুলি উঠাও। নিউজ 18 বাংলা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। নিয়োগ দুর্নীতির টাকা কি রিয়েল এস্টেটে? বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে 2টি রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার। এই সব রিয়েল এস্টেট কোম্পানির টাকার উৎস কি, অর্পিতাকে জেরা করে জানতে চায় ইডি। অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সোনা, রূপো, এত সম্পত্তি কিভাবে? এই বিপুল টাকা এলো কোথা থেকে? কি করা হতো এই টাকায়? এই টাকাতেই কি নানা জায়গায় সম্পত্তি? খতিয়ে দেখছে ইডি।
কলকাতা থেকে জেলা, সম্পত্তির পর সম্পত্তি। অর্পিতাকে জেরা করে বেরিয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য। তাঁর ও পার্থর যৌথ অস্থাবর সম্পত্তি রয়েছে বলে দাবি করেছেন অর্পিতা। রয়েছে 12 থেকে 15টি ফ্ল্যাট। এত ফ্ল্যাট কেনার টাকা কিভাবে পেলেন? অর্পিতার থেকে জানতে চাইছে ইডি। ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছে অর্পিতাকে জেরা করে মিলেছে একাধিক নয়া তথ্য। অর্পিতা দাবি করেছে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের দুজনেরই এলআইসি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে অর্পিতা কখনো পার্থ চট্টোপাধ্যায় নমিনি, কখনো পার্থ চট্টোপাধ্যায়ের যে অ্যাকাউন্ট সেই এলআইসির নমিনি হলো অর্পিতা। এসবের পাশাপাশি ইডির হাতে এসেছে দুটি রিয়েল এস্টেট কোম্পানির নথিও। বেলঘরিয়ায় অর্পিতার যে ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখান থেকেই ওই দুটি রিয়েল এস্টেট কোম্পানির নথিও উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, রিয়েল এস্টেট সংস্থা দুটির ঠিকানা হিসেবে নথিভুক্ত রয়েছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানা। রিয়েল এস্টেট কোম্পানি দুটি কি নিজেই চালাতেন অর্পিতা? রিয়েল এস্টেট কোম্পানির দুটির টাকার উৎস কি? তদন্তকারীদের ধারণা, বিভিন্ন সূত্র থেকে যে টাকা আসতো তা রিয়েল এস্টেটেও বিনিয়োগ করা হয়েছে। তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা রিয়েল এস্টেটের ব্যবসায়? অর্পিতাকে জেরা করে উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেকেরই প্রশ্ন, নানা জায়গায় সম্পত্তি কেনার পরেও কিভাবে অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়? তাহলে ঠিক কত টাকার দুর্নীতি হয়েছে? কত বড় দুর্নীতি? উদ্ধার হওয়া টাকা কি শুধুই নিয়োগ দুর্নীতির, নাকি আরো নানা দুর্নীতির টাকা মিলেই টাকার পাহাড়? এটাও খতিয়ে দেখছে ইডি। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতিতে দফায় দফায় জেরা। অর্পিতাকে জেরা নয়া তথ্য। টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় যে ঘরগুলি থেকে বিপুল টাকা উদ্ধার, সেই সব ঘরের চাবি থাকতো পার্থর কর্মীদের কাছে। জেরায় দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ফ্ল্যাটে টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকার সোনার গয়না, দামি গাড়ি, বিপুল সম্পত্তি। অখ্যাত অভিনেতা থেকে মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতার উত্থান নজর কাড়া। এই অর্পিতারই এখন চোখে জল। কিন্তু এত টাকা অর্পিতার ফ্ল্যাটে এলো কিভাবে, সেটা জানতে দফায় দফায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে জেরা করছে ইডি। কখনো একলা, কখনো পার্থ অর্পিতাকে মুখোমুখি বসিয়ে। ইডি সূত্রে খবর, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও বিপুল টাকা উদ্ধারের ছবি দেখে চমকে যান অর্পিতা। তখন সামনে বসা পার্থর দিকে তাকিয়ে বলে ওঠেন, এত টাকা আমার ফ্ল্যাটে রাখা হয়েছিল? বিশ্বাস করুন, এত টাকার কথা আমি জানতাম না। বারবার দাবি করছেন ফ্ল্যাটে কত টাকা ছিল তিনি জানতেন না। অর্পিতার বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা বেলঘরিয়ায় ফ্ল্যাটে টাকা রেখে আসতেন। কখনো কখনো পার্থও যেতেন। যে ঘরে টাকা রাখা হতো সেখানে তাকে ঢুকতে দেওয়া হতো না। জেরার মুখে টাকার পাহাড়ের দায় কি এখন পার্থর দিকে ঠেলতে চাইছেন অর্পিতা? সূত্রের খবর, জেরায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এও বলেছেন, টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটের যেসব ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, সেই সব ঘরের চাবি তার কাছে থাকতো না, থাকতো পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীদের কাছে। কিন্তু অর্পিতা কি এসব সত্যি বলছেন, নাকি নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন? সব দিকে খতিয়ে দেখছে ইডি। পার্থ এবং তার ঘনিষ্ঠ অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করে এই সব প্রশ্নের উত্তর পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। এদিকে বিড়ম্বনায় পড়েছে দুপক্ষই। যদিও আধুনিক যুগে এমন বিড়ম্বনার কথা বললে যে কেউই বডি শেমিং এর নামে আপত্তি করতেই পারেন, কিন্তু নিরুপায় ইডি, নিরুপায় পার্থ চট্টোপাধ্যায়। ফলে ব্যবস্থা করতে হয়েছে এক পক্ষকে, আর আরেক পক্ষকে মেনে নিতে হয়েছে সেই ব্যবস্থা। পরিচিত এবং ঘনিষ্ঠ জনেরা জানেন পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট খাদ্যরসিক। তবে সেই খাদ্যরসিক হওয়ার কারণেই তিনি অসাধারণ কিনা সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। প্রশ্ন নেই তার অসাধারণত্বে। আর এই চেহারার কারণেই বিপাক তাঁর। একই সঙ্গে বিপাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। প্রথম দিন থেকেই যে কারণে অসুস্থ বোধ করা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হয়েছে। তবে নিজেদের হেফাজতে পাওয়ার পর থেকে বিড়ম্বনা বেড়েছে ইডির। প্রথম দুদিন যার জন্য সমস্যায় পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও। বাড়িতে থাকার সময় পার্থবাবুকে নাকি স্নান করিয়ে দিতে হতো। বাড়িতে সেই ব্যবস্থাও ছিল, অন্তত ঘনিষ্ঠ জনেরা তেমনটাই দাবি করেছেন। প্রথম দুদিন ইডির অফিসাররা ব্যাপারটা বুঝতে পারেননি।
তাই হেফাজতের ছোট্ট ঘরে আর আরো ছোট বাথরুমে কষ্টেই কাটাতে হয়েছে। স্নান না করায় শরীরটাও ঠিক যাচ্ছিল না। শেষমেশ ইডি অফিসারদের জন্য নির্ধারিত বড় মাপের বাথরুম বরাদ্দ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। সেই বাথরুমে সুন্দর করে স্নান করেন পার্থবাবু। আসলে স্নান করিয়ে দেওয়া হয়। এই সহযোগিতার জন্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের একা একা জামাকাপড় পরতেও অসুবিধা। সেই কারণে স্নানের পর জামাকাপড় পরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পাজামার ফিতেটাও বেঁধে দিতে হয়েছে। তবে খাদ্যরসিক পার্থবাবুকে ইডির দেওয়া সামান্য খাবারেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে। একদিন ভাত, ডাল ও পাঁচমিশালি সবজি খেয়েছেন। বাকি প্রায় সব বেলাই রুটির সঙ্গে ডাল বা অন্য তরকারি খেয়েছেন। খুব একটা খেতেও চাইছেন না। তবে যা চাইছেন পার্থ তা দিতে চাইছে না ইডি। কারণ হাইকোর্টের নির্দেশে প্রতি 48 ঘন্টা অন্তর পার্থর শারীরিক পরীক্ষা করাতে হচ্ছে। আর সেখানে খাবারের কারণে কোনো শারীরিক সমস্যা হলে বিপদ হতে পারে। বহু ধরনের অভিযুক্ত ইডি হেফাজতে ছিলেন, তবে এর আগে এমন অভিজ্ঞতা হয়নি ইডির। আর একসময়ের হেভিওয়েট ও প্রাক্তন মন্ত্রীরও এমন অভিজ্ঞতা এর আগে হয়নি। নিউজ 18 বাংলা। দুর্নীতির টাকা বদলে সোনা, নিয়োগ দুর্নীতিতে সোনা পাচার যোগ। ইডি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য। আর কি এই চাঞ্চল্যকর তথ্য, আরো বিস্তারিত জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, একেবারে তোমাকে জানিয়ে রাখবো, অর্পিতা মুখোপাধ্যায়ের বিচি রোডে অভিজাত আবাসনের যে ফ্ল্যাট থেকে 3টি সোনার বার উদ্ধার হয়েছে। এই বারগুলি নগদ টাকা বদলে সোনার বার নিয়েছে অর্পিতা মুখোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। সেক্ষেত্রে কার কাছ থেকে বা কার মাধ্যমে সোনার বারগুলো পাওয়া গেল, তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক সোনা পাচারকারীর মাথা বা মূল চক্রী, তার মাধ্যমে এই সোনার বারগুলো পেয়েছেন তারা এবং তার বিনিময়ে নগদ টাকা তারা দিচ্ছেন। অর্থাৎ যে সকল টাকা তাদের কাছে ছিল সেই টাকা বদলে সোনার বার নিতে, এমনটা কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। এবং কার মাধ্যমে ওই সোনা চক্রীর সঙ্গে বা সোনা পাচারকারী চক্রীর সঙ্গে পরিচয় হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করা হবে এবং ইতিমধ্যে এক প্রশ্ন জেরা হয়ে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, অর্পিতা মুখোপাধ্যায়ের ফিডিয়ার অর্থাৎ ফোন কল ডিটেলস তথ্য থেকেই ওই সোনা পাচার চক্রীর মূল মাথা তার কিন্তু সন্ধান পান তদন্তকারীরা। এবং তদন্ত করতে গিয়ে তারা দেখেছেন যে তাদের কাছে যে লিকুইড ক্যাশ বা নগদ টাকা ছিল, সেই টাকা বিনিময়ে তারা বদলে নিয়ে সেটা সোনার বারগুলো তারা কালেক্ট করেছিল। বেশ, ধন্যবাদ অমিত। আর এই নিয়োগ দুর্নীতির টাকা কি রিয়েল এস্টেটে? বেলঘড়িয়া অর্পিতার ফ্ল্যাটে 2টি রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার করা হয়েছে। এই সব রিয়েল এস্টেট কোম্পানির টাকার উৎস কি, অর্পিতাকে জেরা করে জানতে চায় ইডি। অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সোনা, রূপো, এত সম্পত্তি কিভাবে? এই বিপুল টাকা এলো কোথা থেকে? কি করা হতো এই টাকায়? এই টাকাতেই কি নানা জায়গায় সম্পত্তি? খতিয়ে দেখছে ইডি। কলকাতা থেকে জেলা, সম্পত্তির পর সম্পত্তি। অর্পিতাকে জেরা করে বেরিয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য। তাঁর ও পার্থর যৌথ অস্থাবর সম্পত্তি রয়েছে বলে দাবি করেছেন অর্পিতা। রয়েছে 12 থেকে 15টি ফ্ল্যাট। এত ফ্ল্যাট কেনার টাকা কিভাবে পেলেন? অর্পিতার থেকে জানতে চাইছে ইডি। ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছে, অর্পিতাকে জেরা করে মিলেছে একাধিক নয়া তথ্য। অর্পিতা দাবি করেছে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের দুজনেরই এলআইসি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে অর্পিতা কখনো পার্থ চট্টোপাধ্যায় নমিনি, কখনো পার্থ চট্টোপাধ্যায়ের যে অ্যাকাউন্ট সেই এলআইসির নমিনি হলো অর্পিতা।
এসবের পাশাপাশি ইডির হাতে এসেছে দুটি রিয়েল এস্টেট কোম্পানির নথিও। বেলঘরিয়ায় অর্পিতার যে ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখান থেকেই ওই দুটি রিয়েল এস্টেট কোম্পানির নথিও উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, রিয়েল এস্টেট সংস্থা দুটির ঠিকানা হিসেবে নথিভুক্ত রয়েছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানা। রিয়েল এস্টেট কোম্পানি দুটি কি নিজেই চালাতেন অর্পিতা? রিয়েল এস্টেট কোম্পানির দুটির টাকার উৎস কি? তদন্তকারীদের ধারণা, বিভিন্ন সূত্র থেকে যে টাকা আসতো তা রিয়েল এস্টেটেও বিনিয়োগ করা হয়েছে। তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা রিয়েল এস্টেটের ব্যবসায়? অর্পিতাকে জেরা করে উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেকেরই প্রশ্ন, নানা জায়গায় সম্পত্তি কেনার পরেও কিভাবে অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়? তাহলে ঠিক কত টাকার দুর্নীতি হয়েছে? কত বড় দুর্নীতি? উদ্ধার হওয়া টাকা কি শুধুই নিয়োগ দুর্নীতির, নাকি আরো নানা দুর্নীতির টাকা মিলেই টাকার পাহাড়? এটাও খতিয়ে দেখছে ইডি। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতিতে দফায় দফায় জেরা, অর্পিতাকে জেরায় নয়া তথ্য। টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় যে ঘরগুলি থেকে বিপুল টাকা উদ্ধার, সেই সব ঘরের চাবি থাকতো পার্থর কর্মীদের কাছে। জেরায় দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। ফ্ল্যাটে টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকার সোনার গয়না, দামি গাড়ি, বিপুল সম্পত্তি। অখ্যাত অভিনেতা থেকে মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতার উত্থান নজর কাড়া। এই অর্পিতারই এখন চোখে জল। কিন্তু এত টাকা অর্পিতার ফ্ল্যাটে এলো কিভাবে, সেটা জানতে দফায় দফায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে জেরা করছে ইডি। কখনো একলা, কখনো পার্থ অর্পিতাকে মুখোমুখি বসিয়ে। ইডি সূত্রে খবর, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও বিপুল টাকা উদ্ধারের ছবি দেখে চমকে যান অর্পিতা। তখন সামনে বসা পার্থর দিকে তাকিয়ে বলে ওঠেন, এত টাকা আমার ফ্ল্যাটে রাখা হয়েছিল? বিশ্বাস করুন, এত টাকার কথা আমি জানতাম না। বারবার দাবি করছেন ফ্ল্যাটে কত টাকা ছিল তিনি জানতেন না। অর্পিতার বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা বেলঘরিয়ায় ফ্ল্যাটে টাকা রেখে আসতেন। কখনো কখনো পার্থও যেতেন। যে ঘরে টাকা রাখা হতো সেখানে তাকে ঢুকতে দেওয়া হতো না। জেরার মুখে টাকার পাহাড়ের দায় কি এখন পার্থর দিকে ঠেলতে চাইছেন অর্পিতা? সূত্রের খবর, জেরায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এও বলেছেন, টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটের যেসব ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, সেই সব ঘরের চাবি তার কাছে থাকতো না, থাকতো পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীদের কাছে। কিন্তু অর্পিতা কি এসব সত্যি বলছেন, নাকি নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন? সব দিকে খতিয়ে দেখছে ইডি। পার্থ এবং তার ঘনিষ্ঠ অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করে এই সব প্রশ্নের উত্তর পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। পার্থ মানিকের নাম করে চাকরির প্রতিশ্রুতি, লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগের আঙুল কাঁথির নেতার দিকেও। টাকা ফেরতের দাবিতে সরব প্রতারিতরা। মহিষাদল ভগবানপুরে টাকা ফেরতের প্রতিশ্রুতি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, রাজ্য জুড়ে শোরগোল। এরই মধ্যে আবারও সামনে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকা নেওয়ার অভিযোগ কাঁথির এক নেতার দিকেও। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। একসময় এখানে ছিল তৃণমূল নেতা নান্টু প্রধানের প্রবল দাপট। অভিযোগ, পার্থ ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন নান্টু, টাকাও নেন। কিন্তু অনেকেই চাকরি পাননি বলে অভিযোগ। 2018 সালে খুন হন নান্টু, কিন্তু অভিযোগকারীরা এতে হাল ছাড়তে রাজি নন। তারা ফের নান্টুর বাড়ির সামনে টাকা ফেরতের দাবিতে। যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বলা চলে, সেরকম ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছে প্রচুর সংখ্যক, যার হিসাব করা যাবে না, হাজার খানিকের বেশি। ওর বাবাই তো 600 লোকের টাকা ফেরত দিয়েছে, মানে উনি মারা যাওয়ার পরে যে যাদের টাকা পয়সা নিয়ে রেখেছিলেন পার্থর মাধ্যমে চাকরি হবে, তাদের টাকাগুলো ফেরত দেওয়া হয়েছে। পার্থর নাম করে নান্টুর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। নান্টুর বাবার অভিযোগের আঙুল কাঁথির এক নেতার দিকেও। আরও নেতা আছে, অনেকে নেতা আছে নান্টুর সঙ্গে চাকরির ব্যাপার নিয়ে যোগাযোগ করত। ওদের বাড়ি কোথায় ছিল? কাদের? যাদের সঙ্গে চাকরির ব্যাপার? কাঁথি। পূর্ব মেদিনীপুরে প্রথম যখন চাকরি হয় তখন ওই কাঁথির নেতাদের কাছে যোগাযোগ ছিল।
পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানে বাড়ি দেবপ্রসাদ সেনের। অভিযোগ, কখনো পার্থ চট্টোপাধ্যায় নাম করে, কখনো আবার মানিক ভট্টাচার্যের নাম করে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন দেবপ্রসাদ। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন, কিন্তু অনেকেই চাকরি পাননি, টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। মহিষাদল থানায় দায়ের হয়েছে অভিযোগ। ওকে আমি ঘরে আটকে রাখছিলাম, বলেছে এই মাসে আগামীকাল রবিবার 30 তারিখ ওর টাকা দেওয়ার কথা 1,17,000। গত পরশুদিন ফোন করেছিলাম, ফোন করতে বলছে দাদা আরো 15 দিন সময় দেন। বলছে পার্থবাবু অ্যারেস্ট হয়েছেন, উনি বেরোলেই আমরা টাকার সব ফেরত দিয়ে দেবো। এখনো কি আপনাদেরকে মানে চাকরি করে দেবে এরকম আশ্বাস দিচ্ছে? এখন বলছে হবে, কি বলছেন? বলছে চাকরি হবে বলে, আপাতত তো একটাও হয়নি, কেস চলছে, তো হবেই, কোনো ব্যাপার না, না হলে টাকা ফেরত দিয়ে দেবো। থানায় বসার পরেও টাকা ফেরত নেওয়ার পরে আবার চাকরির জন্য আসছে। আগে কি এরকম আপনি অন্যদের চাকরি করে দিয়েছেন? হ্যাঁ, করে দিচ্ছি। কতজন? প্রায় 20-25 জন। তারা এখন চাকরি করছে? হ্যাঁ। কোথায়? যে যা ডিস্ট্রিক্টে করতেছে। প্রাইমারি না প্রাইমারি। পাঁশকুড়া থেকে কোলাঘাট, মহিষাদল থেকে ভগবানপুর, পূর্ব মেদিনীপুরের জায়গায় জায়গায় এভাবেই প্রতারিতরা কিন্তু তাদের টাকা ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। ক্যামেরায় সন্দীপ গুড়িয়া এবং সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। পার্থর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রতিবাদ মিছিল। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এই বেহালা পশ্চিমেই চোর ধরো জেল ভরো কর্মসূচি বিজেপির। শুক্রবার শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিল বেহালার শিলপাড়া থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় বেহালা চৌরাস্তার কাছে। বিধায়কের অফিসের সামনে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ বিজেপি কর্মীদের। খুব পরিষ্কার হয়ে গেছে এটা একটা বড় স্ক্যাম, কিন্তু এটা ইন এক্সচেঞ্জ অফ ব্রাইব, ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এই স্ক্যাম, এই ম্যাসিভ স্ক্যাম, এবং 75,000 রিক্রুটমেন্ট এর সঙ্গে ইনভলভ এই সরকারের পিরিয়ডে। এটা খুব বড় স্ক্যাম। আর ইডির ডাকে গেলেন না মানিক ভট্টাচার্য। পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি ইডির। বুধবার 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ মানিক ভট্টাচার্যকে। ইডির এর পরের কি পদক্ষেপ, কি জানা যাচ্ছে, এ বিষয়ে কথা বলবো। অনুপ আমাদের সঙ্গে রয়েছে, অনুপের কাছ থেকে অবশ্যই জানবার চেষ্টা করব, কারণ 14 ঘন্টা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বুধবার, এবং ইডির ডাকে গেলেন না মানিক। পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি ইডির, এই পদক্ষেপ, পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে কথা বলবো। অনুপ আমার সঙ্গে রয়েছে। অনুপ, মানিক ভট্টাচার্যকে গত বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তলব করা হয়েছিল। মানিক ভট্টাচার্য যখন জিজ্ঞাসাবাদ একাধিক করা হয়, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় মানিক ভট্টাচার্য যখন বেরিয়ে যান, ঠিক সেই সময় থেকে মৌখিকভাবে কিন্তু শুক্রবার দিন আবার আসতে বলা হয়েছিল ইডি দপ্তরে। সেক্ষেত্রে তিনি কিন্তু আজকে দেখা যায় গড়হাজির ছিলেন, এবং ইডি আধিকারিকরা যেটা মনে করছে, যেহেতু তাকে আইনিভাবে কোনো নোটিশ পাঠানো হয়নি, সেই কারণে তিনি গড়হাজির ছিলেন। কিন্তু যেহেতু আজকে গড়হাজির ছিল, আসতে বলা সত্ত্বেও তিনি নিজে আসেননি, সেই কারণে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে আইনভাবে কিন্তু চিঠি পাঠানো হবে। যে সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছিল, সেগুলো নথিও কিন্তু আনতে বলা হবে বলে এমনটাই সূত্রপাত খবর। যেহেতু তাকে আসতে বলার পরেও তিনি নিজে আসেননি, সেই গড়হাজির ছিলেন, সেই কারণে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে ইডির পক্ষ থেকে, এমনটাই সূত্রপাত খবর। যদিও তিনি বুধবার দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, নথি নিয়ে এসেছিলেন, কিন্তু শুক্রবার তাকে মৌখিকভাবে বেশ কিছু নথি জমা দিতে বলা হয়েছিল। কিন্তু দেখা গেল আজকে তিনি গড়হাজির, এবং তারপরে ইডির পক্ষ থেকে পরবর্তী তাকে পদক্ষেপ অনুযায়ী নোটিশ করে রাখা হতে পারে বলে এমনই সূত্রপাত খবর। ধন্যবাদ অনুপ। আর এবার হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। রাস্তার পাশে প্লাস্টিক পেতে দোকান, আর এই দোকান চালাতেও দিতে হবে তোলা, না হলে ব্যবসা বন্ধ। হাওড়ার একাধিক জায়গায় এভাবেই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, দাবি সাঁকরাইলের তৃণমূল বিধায়কের। হাওড়ার অঙ্কুরহাটি, ডোমজুর, আলমপুর রাস্তার ধারে বসে জামা কাপড়ের হাট। ব্যবসায়ীদের অভিযোগ, হাটে বসাই এখন দায়, কারণ দোকান বসাতে দিতে হচ্ছে তোলা।
এরা কারা? কারা এভাবে তোলা চাইছে? কারা এভাবে বস্তানি করছে? ফুটপাতে বসি আমরা বউনি না করতে পারলে ওদের আমাদের টাকা দিতেই হবে। ওদের টাকা না দিলে আমাদের বলছে বসতে দেবো না, না দিতে পারলে মাছ ধরে চলে যাবে। এখানে সাধারণ কিছু পাবলিক আছে যারা দুষ্কৃতির জন্য, ঠিক আছে, আর গরিব মানুষদের জোর জবরদস্তি করে 50-100 টাকা করে নেওয়া হয়, না দিলে বসতে দেওয়া হয় না। হাটকুড়ি, ডোমজুর এবং সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ তোলাবাজির বিরুদ্ধে পোস্টার দিয়েছিলেন, তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। যাদের থেকে টাকা তুলছে তারা আমাকে একটা লিখিত জমা দিক, যদি আমাদের এরকম তোলা হচ্ছে তাদের নাম গোপন রাখা হবে, তারা আমাকে জানাক, আমি তার বিরুদ্ধে স্টেপ নেবো, তাদের বিরুদ্ধে এফআইআর করবো যে কারা তুলছে। এবং তাদের বলা আছে যদি কেউ নতুন করে তুলতে আসে বা কিছু বলে টাকা তোমরা দেবে না, আমাকে জানাও যে কে তোমাদেরকে জোরপূর্বক কে টাকা তুলতে আসছে, তাদের নামটা অন্তত আমাকে বলো, কারা তুলতে আসছে, কারা কি করছে। ব্যবসায়ীদের দাবি, তৃণমূল বিধায়কদের কথাও তোলাবাজরা তো কানে তুলছে না, তাহলে কি এভাবেই চলবে? পুলিশ কি কিছুই করবে না? হাওড়া থেকে ক্যামেরায় বাবুল ঘটক এবং রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দলের নাম করে তোলাবাজির অভিযোগ মেমারি এক ব্লকের তৃণমূল নেতার বিরুদ্ধে। 1 লক্ষ টাকার চাওয়ার অভিযোগে ইতিমধ্যেই সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযুক্ত মেমারি এক ব্লক তৃণমূল সহ সভাপতি সন্দীপ প্রামাণিক নির্মাণ কাজের জন্য 1 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করানোর হুমকির অভিযোগ। মেমারি থানায় অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার। গত 20 তারিখে আমাকে সন্দীপ পরামানিক বাড়িতে ফোন করে ডাকে, বলেন যে আপনার জমিটা ডোবা রেকর্ড আছে, ওই জমিতে কিন্তু আপনার এই কনস্ট্রাকশন করা যাবে না। তো আমি সঙ্গে সঙ্গেই বলি যে আমার জমিতেই তো 3টে বাড়ি আছে অনেক আগে থেকে, তো আমারটা বেলা আপত্তি, ঠিক আছে তোমার বাড়িটাও হবে, তাহলে তোমাকে পার্টিতে 1 লক্ষ টাকা আমাদের দিতে হবে। তুমি যদি এই টাকাটা দিয়ে দাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না, আর যদি তুমি না দাও তাহলে কাল থেকে কিন্তু তোমার কাজ বন্ধ হওয়ার নোটিশ চলে আসবে পঞ্চায়েত থেকে। বোর্ড মিটিংয়ে ওগুলো দেখে দেখলাম যে ডোবা আছে, তার জন্য অবজেকশন দেওয়া হয়েছে, অনুমতি দেওয়াই হয়নি। ওটা মানি রসিদ একটা কাটা হয়, সেই রসিদটা মনে করছেন উনি যে পারমিশন দিয়ে দিয়েছেন, ওটা কিন্তু আদৌ পারমিশন পেপার নয়। এলাকাবাসী আমাকে জানালো যে উনি পারমিশন ছাড়াই কনস্ট্রাকশন করছেন, তখন আমরা আবার চিঠি পাঠিয়ে তাকে বন্ধ করতে বলেছি। পারমিশন আদৌ নিয়ে করেছেন কিনা সেসব আমি জানি না, আমার সময় এখন আমার এটা এসেছে, আমি ওটা লিগালি দেখে তারপর তো কাজটা করাবো। ক্লাসে শীষ দেওয়ার অভিযোগে চুল কেটে দিলেন প্রধান শিক্ষিকা। দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ স্কুলের ঘটনা। শিক্ষিকাদের দাবি, ক্লাস চলাকালীন শীষ দেওয়ার আওয়াজ শোনা যায়। ক্লাসের শিক্ষিকা সন্দেহের বশে 7 ছাত্রকে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের কাছে নিয়ে যান। অভিযোগ, প্রধান শিক্ষিকা কাঁচি দিয়ে ওই 7 ছাত্রের চুল কেটে দেন। ওই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উনি এমনভাবে চুলটা কেটেছেন যে আমার ছেলে তো চোর ডাকাত না বা কোনো ইফটিজিং করে আসেনি যে উনি ওইভাবে চুলটা কাটবেন। 6 জন ছাত্রের চুল কাটা হয়েছে। ছেলে বলছে আমি কোনো অনুষ্ঠানে যাব না এরকম চুল নিয়ে। কালকে ছেলে কিছুতেই স্কুল যেতে চাইছিল না, আমি জোর করে স্কুলে পাঠিয়েছি, বলছে না আমি স্কুলে যাব না, আমাকে দেখে সবাই হাসবে। আমরা চাই ওনার কি বক্তব্য আছে সেটাও তো আমাদের জানা দরকার আছে। তো এইরকম শাস্তি কোনো শিক্ষকের থেকে আমরা কিন্তু আশা করি না। রাজ্য সরকারের উদ্যোগে 10 বছর পর খুলছে ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগান। খুলে যাচ্ছে আরো 2টি চা বাগান। বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর শ্রম আধিকারিকের দফতরের ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়। পুজোর আগেই খুশির হাওয়া ডুয়ার্সের চা বলয়। 10 বছর পর দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের উদ্যোগে খুলে যাচ্ছে ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগান।
11ই অগস্ট থেকে খুলে যাচ্ছে চা বাগান। 2012 সালে শেষবারের মতো বন্ধ হয়ে যায় রেড ব্যাংক চা বাগান। কর্মহীন হয়ে পড়েন প্রায় 1200 শ্রমিক। স্থানীয়রা বলছেন 599 জন স্থায়ী শ্রমিক ছিলেন চা বাগানে। চা বাগান বন্ধ হওয়ায় ভিন রাজ্যে পাড়ি দেন বহু শ্রমিক। অনাহারে মৃত্যু হয় বহু শ্রমিকের। बागान खुलने से क्या क्या चाहते हैं आप लोग, क्या क्या फायदा हो? फायदा बहुत कुछ होगा, चाय में बागान में चाय का रोपण होगा, ये सब सभी कुछ होगा। বাগান শ্রমিকদের অভিযোগ, প্রতিবার ভোটের আগে ইস্যু হয়ে ওঠে রেড ব্যাংক। বীরপাড়ায় ভোট প্রচারে এসে বন্ধ বাগান খোলার প্রতিশ্রুতি দেন খোদ প্রধানমন্ত্রীও। একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠকও হয়। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে সুখবর ডুয়ার্সে। প্রচুর প্রচেষ্টার ফলে এই 3টে বন্ধ বাগান, যে বাগান আমার জীবনে আমি ভেবে রেখেছিলাম যে বোধহয় কোনোদিন খুলবে না, এই বাগানগুলো আজকে খুলে গেল সুন্দর এগ্রিমেন্টের মধ্য দিয়ে। এটা খুশির খবর নিঃসন্দেহে, কারণ সেই রেড ব্যাংক চা বাগানে প্রচুর দক্ষ শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক তারা কাজ হারিয়েছিলেন। দেরিতে হলেও রাজ্য সরকারের বোধোদয় হয়েছে, খুলে যাচ্ছে, আমরা খুশি। বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর শ্রম আধিকারিকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকেই 3টি চা বাগান খোলার সিদ্ধান্ত হয়। খুলছে ডুয়ার্সের ধরণীপুর, রেড ব্যাংক এবং সুরেন্দ্রনগর চা বাগান। 2002 সাল থেকে বন্ধ ছিল এই বাগানগুলি। মাঝে মাস কয়েকের জন্য খুললেও ফের লকআউটের নোটিশ পড়ে। 2014 সাল থেকে বাগানগুলির দায়িত্ব নেয় রাজ্য সরকার। এবারে শ্রম দপ্তরের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে কাটল জট। সমস্ত শ্রমিকরা নিজের বকেয়া, ওয়েজেস, বোনাস, বাকিয়া গ্র্যাচুইটি সমস্ত কিছু ওরা পেয়ে যাবে। কারেন্ট পিএফও চালু হয়ে যাবে। দীর্ঘদিন পর বাগান খোলার খবরে খুশি বাগান শ্রমিকরা, তবে আশঙ্কা কাটছে না। এর আগে বেশ কয়েকবার বাগান খুলেও বন্ধ হয়ে যায়। খুশি হলেও তাই পুরোপুরি নিশ্চিত হতে পারছে না রেড ব্যাংক। রকি চৌধুরী এবং পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।